কেন বোন, তোর কি কিছু দরকার? কোনো বিপদ হয়েছে কি? আমি এক্ষুনি আসছি। তুমি ব্যস্ত হও না, আমার একটা কথা বলার ছিল। কিছুক্ষণ আগে মুশফিকা আপুর সঙ্গে দেখা হয়েছে। ওনার স্বামীও ছিল সাথে। তো আমাকে ভূমি বলে ডাকছিল। নিজেকে আড়াল করতে ওনার সঙ্গে কিছুটা মিসবিহেভ করে ফেলেছি আমি। এখন কি রিগ্রেট ফিল হচ্ছে? সঙ্গে সঙ্গে মৃত্তিকা জবাব, হুম হুম। অনুশোচনাবোধ করার কিছুই হয়নি। মাঝে মাঝে কিছু সত্যি লুকোনোর গিয়ে যদি মিথ্যা বা মিসবিহেভ করতে হয় তাহলে সেটা অন্যায়ের মাঝে পড়ে না। আরেকটা কথা, এত সংকোচ করছিস কেন? নির্দ্বিধায় বল বোন। আজকে উনি হসপিটালে গিয়েছেন? মৃত্তিকার কথা বুঝতে না পেরে অর্পণ জিজ্ঞাসা করলো, উনি কে? ডক্টর মেহরাব শিকদার। না, মা আজকে ওনাকে বাড়ি থেকে বের হতে দেয়নি। আমি তাহলে হসপিটালে আসছি। আচ্ছা আয়, চিনে আসতে পারবি? আমি গিয়ে কি নিয়ে আসবো তোরে? আমি একাই আসতে পারবো ভাইয়া, তোমার বোন এখন আর আগে বোকা ভূমি নেই। ক্ষীণ হেসে অর্পণ বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। একটু থেমে সে আবারও বলল, সাবধানে আসিস। হুম। ফোনটা ব্যাগে রেখে একটা রিক্সা ডাকলো। মৃত্তিকা উদ্দেশ্য হসপিটালে যাবে, যেহেতু মেহরাব শিকদার হসপিটালে নেই তাই সেই সুযোগে কিছু তথ্য বের করা যাবে। অর্পণের সাহায্যে মেহরাব শিকদারের কেবিনে ঢুকতে খুব বেশি বেগ পেতে হবে না তাকে। মনে মনে এক বড়সড় পরিকল্পনা এঁটেছে সে। এখান থেকে মেহরাব শিকদারের ধ্বংসলীলা শুরু হবে। তার পাপের সাম্রাজ্যে তার ধ্বংস অবধারিত, যেমনটা সে একদিন মেহরাব শিকদারের কাছে ওয়াদা করেছিল। সেদিনে তার ওয়াদার প্রত্যেকটা শব্দ আজও তার মনে রয়েছে। মেহরাব শিকদারকে শাস্তি দেওয়া না অবধি এই কথাগুলো সে ভুলতে পারবে না। যেভাবে আপনি আমার আম্মাকে খুন করেছেন তার থেকে কঠিন মৃত্যু আমি আপনাকে দেব। বাঁচতে কে না চায়? আপনিও বাঁচার জন্য একটু একটু করে তড়পাবেন, কিন্তু আমি আপনাকে এমন মৃত্যু দেব যে আপনার কাটা মুকুটের প্রত্যেকটা কামড়া কেঁপে উঠবে। সেখানেই আপনার মৃত্যু শিরোধার্য। আপনার ধ্বংসন্মুখ ক্রমশ এগিয়ে আসছে। যতদিন ইচ্ছে হয় নিজের পাপ আরো বাড়িয়ে নিন। আমি যদি বেঁচে থাকি তবে মেহরাব শিকদারের মতো পাপকৃতকে একদিন না একদিন আমার হাতেই মরতে হবে। আপনার ধ্বংসেই আমি হব রণরঙ্গিনী। অন্যদিকে মাধুরী শতবার অগ্রাহ্য করে বাড়ি থেকে বের হয়েছে প্রলয়। বাড়িতে বসে থাকতে ভাল লাগছিল না তার। ছেলের জেদের কাছে হার মেনে রাজি হতেই হয়েছে মাধুরীকে। কালো রঙা গাড়িটি থেকে নেমে ল্যাবের ভেতর প্রবেশ করলো প্রলয়। আজ সে নিজে দাঁড়িয়ে থেকে ডিএনএ আবারও টেস্ট করাবে। কাল অর্পণকে তার কোনো যেন সন্দেহ হয়েছিল, মনে হচ্ছিল সে তাকে মিথ্যে বলেছে, কারণ অর্পণ সবসময় চোখে চোখে রেখে কথা বলে। কিন্তু কাল সে প্রতিনিয়ত দৃষ্টি আড়াল করেছিল। প্রলয় আজ দেখবে কি করে রিপোর্ট ভুল আসতে পারে। রিপোর্ট যতই নেগেটিভ আসুক না কেন, তার মন অনুভব করে ওই মেয়েটাই ভূমি। কিন্তু ক্রমাগত ওভাবে অস্বীকার করার যৌক্তিকতা খুঁজে পায়নি সে। এমনিতেই প্রলয়কে সবাই চেনে আর মান্যগণ্য করেন। তার উপর এই ল্যাবের একজন কর্মকর্তা তার ভালো বন্ধু। বন্ধুত্বের সুবাদে এখানে ডিএনএ টেস্ট করতে দিয়েছিল সে। বিশ্বাস করেই দিয়েছিল, তবে সন্দেহবশত আজ তাকে আবার আসতে হলো। নিজের ভাবনার মাঝে প্রলয় ল্যাবের ভেতরে প্রবেশ করলো। সোহেল আজ ল্যাবে আসেনি, প্রলয় এই কথা আগে থেকেই জানতো। সে ইচ্ছে করে আজ এসেছে। এবার নিজ দায়িত্বে সব করবে সে। ফোনে একবার নিজের মুখটা দেখে নিল প্রলয়। না, মাস্কের জন্য তাকে চেনা যাচ্ছে না। প্রলয় সামনে যেতেই রিসেপশনিস্ট ছেলেটা জিজ্ঞাসা করলো, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? প্রলয় নিজের চশমা ঠিক করে স্বাভাবিক স্বরে বলল, এখানে একটা ডিএনএ টেস্ট করতে দিয়েছিলাম, রিপোর্টটা আজ দেওয়ার কথা ছিল। ছেলেটা লিস্ট চেক করে নিয়ে প্রলয়কে জিজ্ঞাসা করলো, আপনার নাম? প্রলয় তার মুখ থেকে মাস্কটা খুললো। অমনি ছেলেটা তাকে চিনে ফেলল। সশব্যস্তভাবে জিজ্ঞাসা করলো, স্যার আপনি ব্যস্ত হবেন না, আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি এক্ষুনি রিপোর্ট নিয়ে যাচ্ছি। সায় জানালো প্রলয়। ছেলেটা ব্যস্ত হয়ে যেন ছুটলো প্রলয়ের কাঙ্ক্ষিত রিপোর্ট নিয়ে আসার উদ্দেশ্যে। মিনিট 5 আগে ছেলেটা চলে এলো। প্রলয়ের হাতে একটা সাদা কাগজ এগিয়ে দিল। প্রলয় সেখানে দাঁড়িয়ে থেকে রিপোর্টখানা খুললো, যেন জলজল করে পজিটিভ লেখা ভাসছে। অতি আনন্দোচ্ছ্বাসে প্রলয়ের চোখ জোড়া টলটল করছে, যেন মুহূর্তেই যেন অশ্রুবর্ষণ শুরু হবে। তার এটা ভেবে আনন্দ লাগছে যে তার ভূমিকন্যা বেঁচে আছে, আবার এটা ভেবে রাগ লাগছে যে অর্পণ তাকে ইচ্ছে করে ভুল রিপোর্ট দিয়েছে। প্রলয় বুঝতে পারছে না যে অর্পণ হয়তো ভূমির সত্যিটা জেনে গিয়েছে, কিন্তু এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা সম্পূর্ণই তার অজানা।
জানার আগ্রহ তরতর করে বাড়তে শুরু করলো। অতি উচ্ছ্বাসিত হয়ে পকেট থেকে 1000 টাকার দুটো নোট ছেলেটার হাতে ধরিয়ে দিল। প্রলয় সেই ল্যাব থেকে বের হয়ে গেল। প্রলয়ের এহেন কাণ্ডে ছেলেটা জান পরনায় অবাক হলো, কিন্তু সেদিকে খেয়াল নেই প্রলয়ের। সে এখন সোজা ভূমির সঙ্গে দেখা করতে যাবে। তার ভূমিকন্যা যে এতদিনে অভিমানের পাহাড়কে আকাশসম বানিয়েছে, অভিমান ভাঙাতে বেশ বেগ পেতে হবে তাকে। তবে তাই সই। পুনরায় ভূমিকন্যা আর তাদের সন্তানকে ফিরে পাওয়ার জন্য সে যে কোনো বাজি ধরতে পারে। অবিরত দুঃখ যন্ত্রণাকে আপাতত করে নেবে। যতটা দুঃখ তার ভূমিকন্যা সহ্য করেছে তার থেকেও অধিক দুঃখ সে আপন করে নেবে। আল্লাহ আপনাকে শত কোটি শুকরিয়া আমার ভূমিকন্যাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই জীবনে নিজের অর্ধাঙ্গিনীকে ভুল বোঝার মতো অন্যায় আমি দ্বিতীয়বার করব না। নিজের সন্তানকে খুব ভালোবাসবো, একজন ভালো বাবা হব। মানুষকে তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয় সুযোগ দেওয়া হয়। আমার ভূমিকন্যা কি পারবে আমাকে সেই সুযোগটা দিতে? আমাকে যে দ্বিতীয়বার ওর বিশ্বাস অর্জন করতেই হবে। বউ বাচ্চা নিয়ে একটা ছোটখাটো পরিবার আমারও প্রাপ্য। হসপিটালের সামনে এসে মৃত্তিকা অর্পণের নাম্বারে কল করে। মিনিট 5 সময় পর অর্পণ এসে তাকে ভেতরে নিয়ে যায়। প্রথমে মৃত্তিকা অর্পণের কেবিনেই যায়। সে সেখানে এসে সেটাও জানায়। এক্ষেত্রে অর্পণ তাকে সম্পূর্ণ সাপোর্ট করে। মৃত্তিকার মুখে মাস্ক লাগিয়ে মেহেরাব শিকদারের কেবিনে নিয়ে যায়। কেবিনে আসার সঙ্গে সঙ্গে মৃত্তিকার নিজের কাজে লেগে পড়ে। মহুয়া একদিন তাকে বলেছিল মেহেরাব শিকদার নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কখনোই বাড়িতে রাখে না, হসপিটালে আর নয়তো নিজের দ্বিতীয় বাড়িটাতে। যে বাড়িটার কথা আর ঠিকানাটা মহুয়া তাকে দিয়েছিল, কিন্তু তার কাছে তো ওই বাড়ির চাবি নেই। আর না অর্পণ জানে ওই বাড়ির ব্যাপারে, তাই সে আগে হসপিটালে তল্লাশি চালাতে এসেছে। কাঙ্ক্ষিত জিনিসটা খোঁজার এক পর্যায়ে এসে অর্পণ জিজ্ঞাসা করলো, কি খুঁজছিস বোন? খোঁজার ফাঁকে মৃত্তিকা বলল, একটা গুরুত্বপূর্ণ ফাইল। তুই শিওর সেটা এখানে আছে? সে একই ভঙ্গিতে আবারও বলল, থাকারই তো কথা। আমি কি হেল্প করব খুঁজতে? মৃত্তিকা মাথা উপর নিচ ঝাঁকিয়ে বলল, ফাইলটা ঠিক কেমন হবে? একটা খুবই পুরনো ফাইল, উপরে কাটা মুকুট লিখে রাখা। নামটা ভীষণ অদ্ভুত। সেটা কর্মকাণ্ড ভীষণ অদ্ভুত আর অমানবিক। অর্পণ আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? এ কথা পরে বলবো ভাইয়া, এখন হাতে সময় নেই। ওই ফাইলটা আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। কাঙ্ক্ষিত ফাইলটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল দুজনে। মৃত্তিকা কিছুটা নিশ্চিন্ত, কাঙ্ক্ষিত জিনিসটা সে এখানেই পাবে। একটু ভালো করে খুঁজতে হবে। আজই তার প্রথম এবং শেষ সুযোগ। হয়তো আল্লাহ তাআলা এটাই চেয়েছিলেন, তাই তো আজ মেহেরাব শিকদার হসপিটালে আসেনি। হসপিটাল থেকে সবে বের হয়েছে মৃত্তিকা। সে যেটার খোঁজে গিয়েছিল সেটা পেয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন হসপিটাল থেকে বেরিয়ে কিছুটা দূরে হেঁটে এলো সে। বাস স্টপেজে গিয়ে অপেক্ষা করবে বাসের জন্য। জ্যামে না পড়লে বাড়ি পৌঁছাতে প্রায় মিনিট 25 সময় হয়তো লাগবেই। আপন মনে হেঁটে যাচ্ছে মৃত্তিকা, আর তো কিছুটা পথ। এদিকে বাড়ি ফেরার পথে রাস্তায় মৃত্তিকাকে দেখতে পেল প্রলয়। এদিকে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। মৃত্তিকাকে দেখতে পেয়ে নিজেকে দমিয়ে রাখতে না পেরে গাড়ি থেকে নেমে পড়েছে। তবে তার মুখে মাস্ক লাগানো। রাস্তায় কেউ হয়তো তাকে চিনবে না, শুধুমাত্র তার ভূমিকন্যা ব্যতীত। পেছন থেকে ডাকলো মৃত্তিকাকে। ভূমিকন্যা? বহু চেনা কণ্ঠস্বর থমকে দাঁড়ালো মৃত্তিকা, তবে পেছন ফিরে তাকালো না সে বুঝতে পেরেছে প্রলয় ঠিকই তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। পেছনে তাকালেই তাকে সন্দেহ করতে পারবে, তবে এত সহজে ধরা দেওয়া যাবে না। মৃত্তিকা হাঁটতে শুরু করলো। প্রলয় এবার তার পথ রোধ করে দাঁড়ালো। এভাবে হুট করে সামনে দাঁড়িয়ে পড়ায় যার পরনে বিরক্ত হলো মৃত্তিকা। ভ্রুযুগল কুঁচকে তাকালো প্রলয়ের দিকে, জিজ্ঞাসা করলো, এ কোন ধরনের অসভ্যতা? কে আপনি? প্রলয় তার মুখ থেকে কয়েক সেকেন্ডের জন্য মাস্ক সরালো, এরপর আবারও পরে ফেললো আর মৃত্তিকাকে বলল, কোথায় যাচ্ছিলে? চলো আমি তোমাকে পৌঁছে দিই। উফ, আপনি আবার এসেছেন। কতবার বলবো আমি ভূমি নই, মৃত্তিকা আমি। তুই যতবারই বলো আমি বিশ্বাস করছি না। এই মানুষটাকে তার সবচেয়ে বেশি অসহ্যকর লাগছে। দাঁতে দাঁত চেপে মৃত্তিকা বলল, গো টু হেল। এই কথাটা বলে চলে আসতে নিলে আকস্মিক ভাবে প্রলয় তার হাতটা ধরে ফেলল। ঠোঁট চেপে হেসে বলল, চলো একসঙ্গে যাই। সঙ্গে সঙ্গে নিজের হাতটাকে ছাড়িয়ে নিল মৃত্তিকা। তেজি স্বরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ টু টাচ মি। প্রলয় কিছুটা কাছে এসে মৃত্তিকার কানে ফিসফিসিয়ে বলল, সাহসটা কিন্তু আমার শুরু থেকে ছিল। নিজের ব্যাগটা শক্ত করে ধরে চলে যেতে উদ্যত হলো মৃত্তিকা।
এখনই বাড়ি ফিরতে হবে। তনুজা হয়তো তারই জন্য অপেক্ষা করছে। তার বাড়ি ফেরার কথা দুপুর 3টে, অথচ এখন সময় বিকেল 6টা। একটু একটু করে আবছা অন্ধকার নেমে আসছে মেদিনীর বুকে। এরই মাঝে তনুজা বেশ কয়েকবার কল করেছিলেন, তখন সে হসপিটালের ভেতরে থাকায় রিসিভ করতে পারেনি। তার উপর ফোন সাইলেন্ট করা ছিল, কল ব্যাক যে করবে তারও উপায় নেই। ফোনের ব্যালেন্স শেষ। আজই হয়তো সব ঝামেলা একই সঙ্গে আসার কথা ছিল। মৃত্তিকাকে চুপ করে থাকতে দেখে প্রলয় বলল, ভূমিকন্যা আমাদের সন্তান। প্রলয় তার পুরো কথা শেষ করতে পারল না। গালে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে। মৃত্তিকার হাত জ্বালা করছে, তবে সে তা প্রকাশ করল না। সুশ্রী রূপে লেপে রেখেছে রুষ্টতা। এরকম কাঠখোট্টা লোকের গালে চড় মারা মোটেও চারটেখানি কথা না। আগের মতো এখন আর প্রলয়কে সে ভয় পায় না। মৃত্তিকা এবার চেঁচিয়ে বলল, কিসের বাচ্চা, কিসের কথা বলতে চাইছেন আপনি? অনেকক্ষণ ধরেই বিরক্ত করছেন। কিছু বলছি না দেখে ভাবছেন আপনার এসব কথা শুনতে আমার ভালো লাগছে? বাঁচতে চাইলে এখান থেকে চলে যান, নয়তো আমি মানুষ জড়ো করব। প্রলয় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। এতটা নির্ভীকতা তার ভূমিকন্যার মাঝে কবে এলো? কোমল হাতের চটটা খুব একটা জব্দ না হলেও তার মনকে নাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। প্রলয় ফ্যাল করে মৃত্তিকার দিকেই তাকিয়ে রয়েছে। আশেপাশে গুটি কয়েক মানুষ এদিকেই চেয়ে আছে। একটা মেয়ে একটা ছেলেকে থাপ্পড় মেরেছে, এর থেকে ধামাকা আর কি হতে পারে? সেই জন্যই মজা লুটছে সকলে। মৃত্তিকা আশেপাশে একবার তাকালো। প্রলয়ের মুখে মাস্ক লাগানো বিধায় কেউ তাকে চিনতে পারেনি। তা না হলে এতক্ষণে হয়তো ব্যাপারটা সব জায়গায় ছড়িয়ে যেত। মৃত্তিকা আর সেখানে দাঁড়ালো না। এদিকে প্রলয় এখনো ঘোরের মধ্যে রয়েছে। তার ভূমিকন্যা তাকে থাপ্পড় মারতে পারে, এটা সে কদাপি ভাবতে পারে না। তবে হলো তো সেটাই। প্রলয়ের স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলো। সে বুঝতে পারলো মৃত্তিকাকে মানানো এতটাও সহজ হবে না। অনেক কাঠখড় পোহাতে হবে তাকে। আশেপাশে একবার তাকিয়ে সেখান থেকে প্রস্থান নিল প্রলয়। মনটাই খারাপ হয়ে গিয়েছে তার। কি থেকে কি হয়ে গেল? ভালোই ভালোই এত ভূমিকন্যার মন ভাঙাতে। কিন্তু তার কথাই তো শুনতে চায় না। কথায় কথায় ছ্যাদ করে উঠছে, আবার আচমকা চড়ও মেরে বসলো আজ। তবে প্রলয় মোটেও রাগ করেনি। এটাই তো তার প্রাপ্য। তার দোষের জন্যই তো দুজনের মাঝে সহস্রাধিক দূরত্ব। ছোট বাচ্চাটাকেও তো সে নিজের করে পাচ্ছে না। রাতে শত জোর করার পরেও প্রলয় আজ রাতের খাবার খায়নি। বারবার একই বাহানা দিয়েছে, তার খিদে নেই। মাধুরী বহুবার খাবার নিয়ে এসে কথা বলেছেন। তিনি মনে মনে ভাবছেন প্রলয় হয়তো ওনার ওপর কোনো কারণে রাগ করে রয়েছে। তিনি এবার ভেবে নিয়েছেন বিয়ে নিয়ে প্রলয়কে আর জোর করবেন না তিনি। ছেলে যেভাবে ভালো থাকতে চায় সেভাবেই থাকবে। যদি 1 বছর আগের অতীতে ফিরে যেতে পারতেন তাহলে তিনি ভূমিকে প্রলয়ের জীবনে আবারও ফিরিয়ে দিতেন। ছেলের এই বেহাল দশা মা হয়ে উনি সহ্য করতে পারছেন না। এদিকে প্রলয়ের এমন ব্যবহার খেয়াল করলো অর্পণ। আজ সারাদিনে একটিবারও প্রলয় তার সঙ্গে কোনো কথা বলেনি। হুট করে এমন পরিবর্তন নিমেষেই ধরে ফেলল সে। আসল কথা জিজ্ঞেস করতে প্রলয়ের ঘরে গেল। প্রলয় তখন বিছানায় বসেছিল। অর্পণ কোনো রকমের ভনিতা ছাড়াই জিজ্ঞাসা করলো, ভাই কি হয়েছে তোমার? আজ কেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রলয়ও সরাসরি বলে ফেলল, মৃত্তিকা আমাকে লোকের সম্মুখে থাপ্পড় মেরেছে। এহেন কথা বিষম খেলো অর্পণ। তার বিশ্বাসই হচ্ছে না। বিছানায় বসে প্রলয়কে আবারও জিজ্ঞাসা করলো, তুমি কি বলেছিলে যে তোমাকে সোজা থাপ্পড় মেরে বসবো? বাচ্চাটার কথা জিজ্ঞেস করেছিলাম। অর্পণ এবার বুঝলো মৃত্তিকার মনের অবস্থা। কাটা ঘায়ে নুনে ছিটে পড়েছে, চর খাওয়ারই ছিল। কিন্তু অর্পণ তার ভাইয়ের ওপর রাগ করতে পারল না। তার ভাই তো সত্যিটা জানেই না। প্রলয়ের মার খাবার কথাটা শুনে হাসতে ইচ্ছে করছে না, আবার খারাপও লাগছে। গম্ভীর স্বরে অর্পণ বলল, মেয়ে মানুষকে উল্টো পাল্টা প্রশ্ন করলে তো এমনই হবে। চোখ ছোট ছোট করে তাকালো প্রলয়। সে যে সত্যিটা জেনে গেছে সেটা তো অর্পণ জানেই না, আর জানতেও দেবে না। ওদের অজান্তেই সে তার ভূমিকন্যার মান ভাঙাবে। একটা থাপ্পড় কেন, হাজারটা থাপ্পড় খেতেও প্রস্তুত সে। তবুও তার স্ত্রী সন্তানকে চাই। অন্ধকারাচ্ছন্ন ঘরের ভেতর তিনপতন নীরবতা বিরাজমান। একাকিত্ব ঘিরে রেখেছে ভূমিকে। কিছু আর্তনাদ গলায় দলা পাকিয়ে আছে। ক্রমশ ভারাক্রান্ত প্রলয়ের মুখে তখন বাচ্চার কথাটা শুনে শরীরের উপশিরা রক্ত ছলকে উঠেছিল। আজ প্রলয়ের জন্য তো তার অনাগত সন্তান ভূমিষ্ঠ হতে পারল না। প্রলয়ের প্রতি কোনো ভালোবাসায় আর অবশিষ্ট নেই। যা আছে সেটা কেবল ঘৃণা, ঘৃণা, ঘৃণা আর ঘৃণা। ঘৃণা ব্যতীত কিছুই নেই। না সে প্রলয়কে কখনো ক্ষমা করবে, আর না কখনো তাকে কাছে ফিরে পাবে।
জলজল করতে থাকা আবছা চোখে ভূমি মেঝে পড়ে থাকা একটা শাড়ির দিকে তাকালো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে বিধায় শাড়িটা দেখা যাচ্ছে। এই শাড়ি একদিন প্রলয় তাকে কিনে দিয়েছিল। মৃত্তিকা তার হাত থেকে লাইটার জ্বালিয়ে শাড়িতে আগুন লাগিয়ে দিল। একটু আগুনের শিখা পেতেই জ্বলে উঠল মেঝেতে পড়ে থাকা লাল শিফনের শাড়িটি। এই শাড়িটা সেদিন বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ভূমির পরনে ছিল। শাড়িটি সাক্ষী ছিল সেদিন রাতের প্রতি আর্তনাদের। প্রতি ফোঁটা রক্তের সাক্ষী ছিল এই শাড়ি। আজও সেই রক্তের দাগ লেগে রয়েছে। ভূমি ক্রন্দনরত কণ্ঠে আওড়ালো, আপনাকে আমি কখনোই ক্ষমা করবো না এমপি মশাই। বসে বসে কাঁদতে শুরু করলো ভূমি। অসহনীয় যন্ত্রণাগুলো ভেতরে জমা হয়ে রয়েছে। কারো সামনে কান্না করা বারণ। ভূমির কান্না সহ্য করতে পারেন না তাঞ্জু। এমনিতেই তাকে নিয়ে সারাক্ষণ চিন্তায় চিন্তায় থাকেন তিনি। বৃদ্ধ বয়সে ভূমি ওনার শেষ সাহারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কান্নার বেগ বাড়তে শুরু করলো। এদিকে ঘুমের ঘোরে কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল তাঞ্জুর। ওনার ঘুম খুবই পাতলা, অল্প আওয়াজে ঘুম হালকা হয়ে আসে। তাঞ্জু আস্তে করে শোয়া থেকে উঠে বসলেন। অসুস্থ শরীর নিয়ে আকস্মাৎ নিজের অবস্থান পরিবর্তন করতে পারেন না তিনি। কিছুটা বেগ পেতে হয়। তাঞ্জু উঠেই ঘরের বাতি জ্বালিয়ে দিলেন। না, ঘরে ভূমি নেই, কোথাও নেই। বিছানায় শুধু সুদর্শিনী ঘুমিয়ে আছে। তাঞ্জু এই ঘর থেকে বের হয়ে পাশের ঘরটায় গেলেন। অন্ধকার করে এসব কমলাটে আলো ভূমির আবছা বুঝতে অসুবিধা হলো না ওনার। আবছা সেই আলো অনুসরণ করে তাঞ্জু এগিয়ে গেলেন ভূমির দিকে। মেয়েকে শান্ত করতে জড়িয়ে ধরলেন। এই রাতের বেলায় তার এভাবে কান্না করার কোনো কারণ বুঝতে খুব একটা অসুবিধে হলো না তাঞ্জুর। তিনি ভূমির মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হ মা। নিষ্ঠুর মানুষগুলো আমার কাছ থেকে মাতৃত্বের স্বাদ কেড়ে নিয়েছে। আমার বাচ্চাটাকে ভূমিষ্ঠ হবার আগেই মেরে ফেলেছে। উপহার দিয়েছে এক আকাশ সময় একাকিত্ব আর বিষণ্ণতা। কাউকে ক্ষমা করবো না আমি। আর মেহরাব শিকদারকে তো আমি নিজ হাতে শাস্তি দেব। ওই জঘন্য লোকের শাস্তি হবে সবচেয়ে কঠিনতম শাস্তি। সেদিন চাইলেই কিন্তু ওরা আমায় ছেড়ে দিতে পারতো, কিন্তু ওরা তা করেনি। ওই দিনের কথা আমি কিছুতেই ভুলতে পারি না। ক্রমশ আমায় কুড়ে কুড়ে খায়। রাতে ঘুমোতে পারি না আমি। তোর সকল কষ্ট একদিন দূর হবে। তুই অনেক সুখী হবি। একটা সুস্থ স্বাভাবিক পরিবার পাবি। ভূমি মুখ তুলে তাঞ্জুর দিকে তাকিয়ে বলেন, ওসবের আশা ছেড়ে দিয়েছি আমি মামুনি। এভাবে বলতে নেই, সৃষ্টিকর্তা সবটাই দেখছেন। তোর দুঃখ একদিন ঘুচবে। সকাল থেকে রান্নার ঘরের কাজের তোড়জোড় চলছে। আজ ইরার বাবা মা আর আরশ আসবে। বিয়ের কথা এ বাড়িতেই হবে। ওনারাই অনিন্দ্যনগর থেকে ঢাকা আসবেন। ভোরের ট্রেনে রওনা দিয়েছিলেন ওনারা। এখানে পৌঁছাতে হয়তো আরো ঘন্টা দেড়েক সময় লাগবে। সে ফাঁকে বাড়ির মহিলাগণ সকলেই কাজে একে অপরকে সাহায্য করছেন। তৃপ্তিরও রান্নাঘরে রয়েছে। ফিরোজের কাছ থেকে রান্না শিখছিল। ওনার হাতের একটা রেসিপি তার বেশ ভালো লেগেছে। ভাগ্য ভালো বলে সেই খাবারটা আজ রান্না করা হচ্ছে। সেই খাবারটা ফিরোজা খুব ভালো রান্না করেন। এই সুযোগে সেও রান্নাটা শিখবে। আজ সকাল থেকে মাধুরীকে বেশ অন্যরকম লাগছে। বেশ হাসি খুশি। ওনাকে খুব একটা হাসি খুশি দেখা যায় না। বেশিরভাগ সময় কেমন গম্ভীর হয়ে থাকে। প্রলয় হয়েছে ঠিক তার মায়ের মতো। দুজনের স্বভাব একদম এক। আজ অর্পণ বা মেহরাব শিকদার কেউই হসপিটালে যাবেন না। আর না প্রলয় তার বাবা কোথাও যাবেন। আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বিয়ের দিন তারিখও ঠিক করা হবে আজ। অর্পণ চাইছে বিয়েটা এই মাসের মধ্যে হোক। আর এই মাসের আর মাত্র 8 দিন সময় রয়েছে। বিয়ের কেনাকাটা ডেকোরেশনেরও তো ব্যাপার রয়েছে। সময় তো প্রয়োজন। অর্পণের এই তাড়াহুড়োর ব্যাপারটা কেউই হজম করতে পারছে না। বিপরীতে হাসছেও বটে। তবে তা কিছুতেই পাত্তা দিচ্ছে না অর্পণ। সে তার মতো চলাফেরা করছে। রান্নাবান্নার কাজও প্রায় শেষের দিকে। এদিকে বাসন ধুয়ে রাখছে সাবিনা। পূর্ণতা পুষ্পিতা আজ কলেজ যাবে না। এতে করে প্রলয় একবার চোখ রাঙিয়েছিল। পড়াশোনা নিয়ে গাফিলতি মোটেও পছন্দ নয় তার। কিন্তু ছোট বোনদের আবদারও ফেলতে নারাজ সে। পূর্ণতা পুষ্পিতা পড়াশোনা বিষয়ক সিদ্ধান্তগুলো প্রলয়ই নেয়। আর এই ব্যাপারে প্রলয় ছাড়া আর কেউ হস্তক্ষেপ করতে আসে না। মোর্শেদ শিকদারও নিশ্চিন্ত। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। মাধুরী কাজের ফাঁকে তৃপ্তিকে বললেন সদর দরজা খুলে দেওয়ার জন্য। ওনারা দুজন রান্নাঘরের কাজেই করছিলেন। আসলে তাড়াহুড়োর কাজ সবসময় এলোমেলোই হয়। যত এগোনো যায় মনে হয় যেন কোনোটাই সঠিকভাবে হয়নি বা এগোচ্ছে না। এদিকে মাধুরীর কথা অনুযায়ী তৃপ্তি গিয়ে সদর দরজা খুলে দিল। দরজার সামনে 3 জন দাঁড়িয়ে রয়েছে। মধ্যবয়সী পুরুষ এবং মহিলা আর একজন ছেলে। তৃপ্তি দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে।
জিজ্ঞাসা করলো। কাকে চাই? শাহাদাত মোড়ল আর নাজমা কিছুটা শান্ত ক্লান্ত। রাতে ঘুম হয়নি, ভোরের ট্রেন করে এসেছেন ওনারা। দেখে মনে হচ্ছে ঝিমোচ্ছেন। আরশ একবার তার সামনে থাকা মেয়েটার দিকে তাকালো। গায়ের রং তার উজ্জ্বল শ্যাম বর্ণের, চুল দুটো বিনুনি গেঁথে রেখেছে। প্রথম দেখায় প্রেমে পড়ার মতো কিছুটা ব্যাপার আছে। মেয়েটা তার কোমরের ওড়না সুন্দর করে পেঁচিয়ে রেখেছে। মেয়েরা কাজ করতে গেলে যেমন করে কোমরে পেঁচিয়ে রাখে ঠিক তেমনি আরশ তার মাকে আর ইরাকে এভাবে কাজের সময় ওড়না পেঁচিয়ে রাখতে দেখেছে। হাতে থাকা ব্যাগটাকে নিচে রেখে এবার সে বলল, আপনি বুঝি প্রশ্নের বিপরীতে প্রশ্ন করেন? ওনাদের যে বাড়ির ভেতর ঢুকতে বলবে এ কথাটা বেমালুম ভুলে গিয়েছে তৃপ্তি। আরশ যার পরনায় বিরক্ত হলো। কিছুক্ষণ আগে তো এই মেয়ের প্রেমেই পড়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটা শুধু বড়ই হয়েছে, কিন্তু মাথায় বুদ্ধি শুদ্ধি নেই বললেই চলে। আরশ বলল, তৃপ্তি, জুনাইরা। এরই মাঝে মাধুরী এসে জিজ্ঞাসা করলো, কে এসেছে তৃপ্তি? তৃপ্তিকে কিছুই বলতে হলো না। আরশকে দেখে খুশি হলেন মাধুরী। গদগদ হয়ে বললেন, বাইরে কেন দাঁড়িয়ে আছো বাবা? ভেতরে এসো। তৃপ্তি, তুমি এতক্ষণ ধরে ওনাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো। শেষোক্তটি কিছুটা রাগান্বিত স্বরে বললেন মাধুরী। তৃপ্তি বুঝলো এরা হয়তো এ বাড়ির চেনা কেউ হবে। সে সদর দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আরশ সহ তারা বাবা মা বাড়ির ভেতর প্রবেশ করতেই সদর দরজা আটকে রান্নাঘরের দিকে চলে গেল তৃপ্তি। আরশ তার বাবা মাকে অতিথিশালায় রেখে এসেছে, ওনাদের একটু বিশ্রামের প্রয়োজন। আর সে ছুটে চলে গেল অর্পণের ঘরের দিকে। এখন সব সময় 9:30 গড়িয়েছে। এতক্ষণ সবাই ওদের জন্য অপেক্ষা করছিল। এখনো পর্যন্ত কেউ নাস্তা করেননি, একসঙ্গে খাবার খাবেন বলে। অর্পণের ঘরের দরজা খোলাই ছিল। আরশ অনুমতি ব্যতীত অর্পণের ঘরে ঢুকলো, এমনটা সে হরহামেশাই করে এসেছে। বন্ধুর ঘরে আসতে আবার অনুমতি কিসের? তবে বিয়ের পর সেটা অন্য কথা। এদিকে হাতে সমস্ত কাজ শেষ। সাবিনা সুযোগ বুঝে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত হয়ে পড়লো। রান্না করা খাবারগুলো ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখা হয়েছে। শাহাদাত মোড়ল আর নাজমা হাত মুখ ধুয়ে এলেই সবাইকে নাস্তা দেওয়া হবে। তৃপ্তি ডাইনিং টেবিলের ধারে দাঁড়িয়ে ফিরোজাকে জিজ্ঞাসা করলো, আন্টি, ওনারা কে? ইরার কথা তো শুনেইছো, ওরা ইরার পরিবার, বাবা মাই আর ভাই। আর আমি কি না ওনাদের বাহিরে দাঁড় করিয়ে রাখলাম? ধ্যাত, তুমি কি আর ইচ্ছে করে করেছো নাকি? এটা নিতান্তই একটা ছোট্ট ভুল। এই নিয়ে মন খারাপ করার কিছু হয়নি। আন্টি একদমই অন্যরকম। প্রত্যুত্তরে ক্ষীণ হাসলেন ফিরোজা। উনি বরাবরই এমন ছোট থেকে খুব শান্ত স্বভাবের। স্কুল আর কলেজ জীবনে ওনার খুব একটা বন্ধু ছিল না, কেউ ওনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো না। বন্ধু মহল থেকে শুনতে হতো, তুই খুব বোরিং, তোর বরং বড় ঠিক এমনই হবে, এত চুপচাপ থাকিস কি করে? কথা পেটে আটকে যায় না? অস্বস্তি হয় না? দম বন্ধ হয়ে আসে না নাকি? এরকম আরো অনেক কথা শুনতে হয়েছে ফিরোজাকে। তবে তিনি আগে যেমনটা ছিলেন আজও ঠিক তেমনটাই আছেন। সকাল 10:30। সকালের নাস্তা সবাই একসঙ্গে করছেন। সবার আগের খাওয়া হয়ে গিয়েছে অর্পণ আর আরশের। ওনারা যে ঢাকা পৌঁছে গিয়েছেন এই কথাটা ইরাকে এখনো জানানো হয়নি। বিকেলে একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে অর্পণ এবং ইরার পরিবার। আরশ আর অর্পণ বৈঠকখানায় সোফায় বসে রয়েছে। সর্বপ্রথমে টিপ্পনি কেটে অর্পণ বলল, সকালের নাস্তা সবাই একসঙ্গে করেছে। সবার আগে খাওয়া হয়ে গিয়েছে অর্পণ আর আরশের। ওনারা যে ঢাকা পৌঁছে গিয়েছেন এই কথাটা ইরাকে এখনো জানানো হয়নি। বিকেলে একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে অর্পণ এবং ইরার পরিবার। আরশ আর অর্পণ বৈঠকখানায় সোফায় বসে রয়েছে। সর্বপ্রথমে টিপ্পনি কেটে অর্পণ বলল, কিরে শালার, ডাক্তারি করে তো তুই নিখোঁজ হয়ে গিয়েছিস। তোকে তো কল করলেও পাওয়া যায় না। নাকি লুকিয়ে চুকিয়ে প্রেম টেম করছিস? তেমন কিছুই না, ব্যস্ততায় দিন পার হচ্ছে এই আর কি। তা কোনো মেয়ে পটানো পেরেছিস? মনে ধরেছে কাউকে? প্রথম দেখায় একজনকে মনে ধরেছে, ভাবছি পটাবো। যদি রাজি হয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা। সেই পোড়া কপালি কে? তুই কি আমাকে অপমান করছিস? অপমান কোথায় করলাম? ওই যে পোড়া কপালি বললি, সে তো হবে অনিন্দনগরের বিখ্যাত ডাক্তার ফারহান এনায়েত আরশের একমাত্র বউ হবে। সোফার ওপর থাকা কুশন অর্পণের দিকে ছুঁড়ে মারল আরশ। এরপর দুজনে শব্দ করে হেসে উঠল। ইতোমধ্যে অনেকের খাওয়া হয়ে গিয়েছে। এইটো বাসনগুলো রান্নাঘর থেকে রেখে এসেছে ফিরোজা। বললেন, তোদের দুটোই আবার কি হলো? অর্পণ ঝটপট বলল, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিয়ে
কাজে লেগে পড়। পাগলের বিলাপ পরেও করতে পারবি। ফিরোজা জিজ্ঞাসা করলো, মেয়েটার নাম কি, কোথায় থাকে, পরিবারে কে কে আছে? আন্টি, তোমার এক ছেলের বিয়েটা আগে দাও, তারপর আমার বোনের জনকে খুঁজে দিও। অর্পণ বলে, তার আগে যদি তোর জনকে অন্য কেউ চুরি করে নিয়ে চলে যায়? সেটা হতে দিচ্ছি না, একদম চোখে চোখে রাখবো। বড়দের এই সমস্ত কথাবার্তায় প্রলয় থাকতে চায় না, তাই সে নিজের ঘরে চলে এসেছে। মাধুরী অনেকবার বলেছিলেন যেহেতু সে এ বাড়ির বড় ছেলে, তার মতামতেরও সামান্য মূল্যায়ন করা হবে, কিন্তু কে শোনে কার কথা। এদিকে বিয়ের কথাবার্তা হচ্ছে, তাই লজ্জায় আর বৈঠকখানায় পা মারায়নি অর্পণ। তার ভীষণ লজ্জা লাগছে, লাইক সিরিয়াসলি, যে কিনা নিজের বিয়ের কথা নিজেই ঢোল পিটিয়ে পরিবারকে জানালো, সে কিনা লজ্জা পাচ্ছে। ঘরে বসে একা একা লজ্জা পেতেও বোর হচ্ছিল না অর্পণ, তাই সে সোজা প্রলয়ের ঘরে চলে এলো। এই ঘরে এসে দেখলো তার ভাই গম্ভীর হয়ে কিছু একটা ভেবে যাচ্ছে। কি যে ভেবে যাচ্ছে প্রলয় হয়তো নিজেও জানে না। সে গিয়ে বিছানায় তার ভাইয়ের পাশে বসে বাহুতে একটা খোঁচা মেরে দিল। এবার যেন ভাবনার ঘোর কাটলো প্রলয়ের। অর্পণ জিজ্ঞাসা করলো, কি এত ভাবছস ভাই? ভাবছি একজনের হিসেব আমি কড়াই ঘন্টায় নেব। কার? সেটা পরে জানতে পারবি। জানার আগ্রহ বাড়তে শুরু করলো। অতিরিক্ত কৌতূহল দাবিয়ে রাখতে না পেরে অর্পণ জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি মনে মনে বড় সড়ো কিছু ভাবছো? সবসময় যেভাবে আঠার মতো লেগে লেগে থাকিস, খুব শীঘ্রই সেটাও বুঝে যাবি। প্রলয়ের কথাগুলো তালগোল পাকিয়ে গেল। একদিনের মধ্যেই প্রলয়কে আবারও আগের মতো চনমনে লাগছে, সবকিছুতেই অতি উচ্ছ্বাস। মন থেকে যেন বিষাদ নীল রং ঝরে গিয়ে রঙিন শত ডানার প্রজাপতি উড়ে বেড়াতে তার মন আকাশে। অর্পণা আবারও বলল, ভাই কাল থেকে তোমাকে অন্যরকম লাগছে। লক্ষ্য করেছিস না? হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। হুট করে বিয়ের তারা কেন? দীর্ঘশ্বাস ফেলল অর্পণ। প্রলয়ের সঙ্গে সে কখনোই কথায় পারবে না, যুক্তির ওপর যুক্তি দাঁড় করাবে, তার থেকে বরং চুপ করে যাওয়াই শ্রেয়। এরপর মুখ দিয়ে কি নাকি বেরিয়ে যায়। যদি ভুল করে ভূমির সত্যিটা বেরিয়ে আসে তাহলে তো আর এক কাণ্ড।